পশ্চিমবঙ্গে একটা রাজনৈতিক দল কতদিন পর্যন্ত তাদের শাসনভার ধরে রাখতে পারে, এটাই হচ্ছে আজকের আমাদের টপিক। আমরা এই ভিডিওতে কয়েকটা জিনিস বোঝার চেষ্টা করব, কয়েকটা পয়েন্ট বোঝার চেষ্টা করব, যেখান থেকে আমরা মোটামুটি একটা ধারণা করতে পারবো যে এই পশ্চিমবঙ্গে একটা রাজনৈতিক দল আগামী সময় যারা আসবে বা যারা শাসন করছে তারা কতদিন পর্যন্ত তাদের শাসন ক্ষমতা ধরে রাখতে পারবে। এবং তার সঙ্গে আমরা আরো একটা জিনিস আলোচনা করব যে অতীতে যেসব রাজনৈতিক দলগুলো পশ্চিমবঙ্গে রাজত্ব করেছে বা পশ্চিমবঙ্গের দায়িত্ব সামলেছে বা পশ্চিমবঙ্গের বিধানসভাকে সচল রেখেছিল, তারাই বা কোন জাদু বলে এতদিন ধরে শাসন ক্ষমতায় ছিল। আপনারা দেখছেন ডেলি টিউন, আমি অমিত। যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বাটনটা অন করে দেবেন। স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গে কংগ্রেসের শাসন ব্যবস্থা প্রায় সমস্ত ভারতবর্ষ জুড়ে ছিল। প্রত্যেকটা স্টেটে প্রায় কংগ্রেসেরই শাসন ক্ষমতা ছিল। কারণ ভারতবর্ষকে 47 সালে স্বাধীন করেছিল, তার পেছনে কংগ্রেসের অবদান অনস্বীকার্য। সেই আবেগ থেকেই কিন্তু তারা কংগ্রেসকে বিভিন্ন রাজ্যের শাসনভার মানুষ তাদের হাতে তুলে দিয়েছিল। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে সেই কংগ্রেস কিন্তু কিছু কিছু জায়গায় ফেল করেছে, মানে সেই কংগ্রেস কিন্তু লং লাস্টিং পর্যন্ত তাদের শাসন ক্ষমতা ধরে রাখতে পারেনি। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাদের শাসন ক্ষমতা প্রায় 20 বছর পর্যন্ত তারা ধরে রেখেছিল। মানে 47 থেকে টানা 67 পর্যন্ত একটা বিশাল সময়, প্রায় 20 বছর, যেটা তৎকালীন সময়ে রেকর্ড ছিল। কারণ তার মেন কারণ ছিল যে ইমোশন, মানুষের ইমোশন। মানুষ ইমোশন থেকে তখন কংগ্রেসকে ভোট দিত, কারণ তারা কংগ্রেসকে দেখতো সেই স্বাধীনতার সময়, অর্থাৎ গান্ধীজির সময়ের সেই কংগ্রেসকে, যে কংগ্রেস ভারতবর্ষের স্বাধীনতার মূল কাণ্ডারি ছিল বলা যায়। সেই কংগ্রেস দলকেই মানুষ কিন্তু স্বাধীনতার পরেও একই চোখে দেখত। এটাই ছিল তাদের মূল ইউএসপি, যে জন্য তারা পশ্চিমবঙ্গেও প্রায় 20 বছর শাসন করেছিল। 67 থেকে 70 পর্যন্ত একটা কোয়ালিশন গভর্নমেন্ট এসেছিল, যুক্ত ফ্রন্ট, অজয় মুখার্জি। কিন্তু এই যুক্ত ফ্রন্ট বেশি দিন টিকেনি, 3 বছর ছিল এর আগে। কারণ একটা যুক্ত ফ্রন্টের মধ্যে যেটা হয় সেটা এদের ক্ষেত্রেও ঘটেছিল। কারণটা হচ্ছে যে তাদের সিদ্ধান্ত গ্রহণ করতে পারছিল না, সিদ্ধান্ত নিতে পারছিল না, নিজেদের মধ্যেই অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে গেছিল প্রায়। এটাই ছিল মূল কারণ, যেটা পশ্চিমবঙ্গে কিন্তু পরবর্তীকালেও লক্ষ্য করা গেছে যে যদি আপনাদের দল বা যে দল শাসনে এসছে সেখানে যদি না ওয়ান ম্যান আর্মি থাকে বা কোনো সিদ্ধান্ত যদি সবাই মিলে খুব তাড়াতাড়ি যদি না একটা নীতিতে আসতে পারে, তাহলে কিন্তু সেই সরকার চলে না বা সেই দল বেশি দিন সরকারে থাকতে পারে না। তারপর এলো লেফট ফ্রন্ট। এই বামেদের মধ্যে একটা জাদু আছে। সেই জাদুটা কি না, এই বামেদের উপর তলা থেকে নিচের তলা আপনি যে কোনো কোশ্চেন করবেন, সবার উত্তর কিন্তু এক পাবেন। তো এটা থেকে একটা জিনিস কিন্তু প্রমাণিত, তার মানে এই যে বামপন্থী সংগঠনের সঙ্গে যারা যুক্ত ছিল বা বামপন্থী আদর্শে যারা উদ্বুদ্ধ ছিল, তাদের কিন্তু মেন্টালিটিটা কোথাও সমান ছিল। সেই জন্যই তাদের মতামত বা তাদের কোশ্চেনের আনসার, কেউ কোশ্চেন করলে তার যে আনসার বা তার থ্রোয়িং প্রায় সেম ছিল। সেই জন্য এই ইউএসপির বলেই এরা কিন্তু 34 বছর পশ্চিমবঙ্গে রাজত্বটা করেছিল। কারণ এই দলটা কিন্তু কর্মী তৈরি করতো একদম তলা থেকে, একদম তলা থেকে তাদের ক্লাস হতো, তারা কর্মী তৈরি করতো। একটা পিরামিড স্ট্রাকচার ছিল এই দলটা, যেটা ছিল এদের মেন ইউএসপি। অর্থাৎ একটা ছেলে বা একটা কর্মী বা একটা মেয়েকে যখন তারা এই দলে আসছে, তারা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে আসছে। তারা লেখাপড়াটা করছে সংগঠন নিয়ে, তাদের মধ্যে সেই মানসিকতাটা তৈরি করাচ্ছে তারা, যে এই বামপন্থীদের মানসিকতা কিরকম। সেখান থেকেই তারা যখন আস্তে আস্তে তৈরি হয়ে গেছে, তখনই তারা কিন্তু সংগঠনে কাজ করবে।
এই ইউএসপিটার জোরেই এরা কিন্তু 34 বছর পশ্চিমবঙ্গে রাজত্ব করে গেছে। তার পরবর্তীকালে এসছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যখন এসছে তখন কিন্তু একটা শক্তিশালী বাম সংগঠনকে হারিয়ে দিয়ে এসেছিল। হারিয়ে দিয়েছে, তারা প্রায় 15 বছর রাজত্ব করেছে এখানে। এর মেন কারণটা কি? এই যে 15 বছর, কারণ দেখুন আগে একটা সরকার ছিল কংগ্রেস, যে 20 বছর রাজত্ব করেছিল। তারপরে সব থেকে লং টার্ম রাজত্ব করেছে তারা, সেটা হচ্ছে বামপন্থীরা, তারপর তৃণমূল। কিন্তু তৃণমূল কংগ্রেসের রাজত্বটা বলা যেতে পারে যে বর্তমান সময়ের সঙ্গে তারা খাপ খাইয়ে নিতে পারে। অর্থাৎ বর্তমান সময় যে হারে মিডিয়া বা খবর প্রচার বা যুগের যে পরিবর্তনটা এসেছিল, সেই পরিবর্তনটাকে তারা সেইভাবে ট্যাকেল করতে পারেনি। কিন্তু তাদের বিভিন্ন কেলেঙ্কারি, তাদের বিভিন্ন লুজ পয়েন্টগুলো, সেগুলো কিন্তু মানুষের চোখের সামনে সব উঠে এসেছিল, খুব তাড়াতাড়ি মানুষের চোখের সামনে ফুটে উঠছিল। সেটা হচ্ছে এখনকার দিনে মিডিয়ার জন্য। এই জায়গাতেই তারা কিন্তু মাঠটা খেয়ে গেছে, দিয়ে তারা তাদের সরকারটা পাল্টেছে। তো সুতরাং এইখান থেকে কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, যে মানুষের ইমোশন, পশ্চিমবঙ্গে ইমোশন দিয়ে রাজনীতি হয়। ইমোশনের জোরে কংগ্রেস এখানে একটা লম্বা সময় ছিল, কিন্তু সংগঠন যদি ভালো না থাকে, আর যদি রাজনীতি করার সঙ্গে সঙ্গে যদি স্টেটের উন্নতি না করতে পারে, তাহলে সেই সংগঠন বেশি দিন টেকে না। আর একটা হচ্ছে এখানে হচ্ছে কর্মীদের একটা দাপট থাকতে হবে। যে কর্মীরা শিক্ষিত হতে হবে, যে কর্মীরা যুগের সাথে পাল্টাতে পারবে, যে কর্মীরা সময়ের চাহিদা অনুসারে দলকে পরিবর্তন করে মানুষের সাহায্য করতে পারবে, তারাই কিন্তু এখানে লাস্টিং করবে। এখন যেটা যে সরকার চলছে, তারাও কিন্তু তাদের কর্মীদের ওই বামপন্থীদের মতনই স্ট্রাকচার, তাদেরও হচ্ছে একদম তলার লেভেল থেকে উঠে আসে কর্মীরা, তাদেরও কর্মীরা শিক্ষিত, তারা শিল্প এবং ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে কিন্তু অনেক কথাবার্তা বলে। তারা প্রশাসনকে দিয়ে প্রশাসন চালাতেই বেশি ইচ্ছুক। তারা সংগঠনের কর্মী দিয়ে প্রশাসন চালানোর বা চালাতে তারা কিন্তু চায় না। তো এই ধরনের যে সংগঠন, এই সংগঠনগুলো শুধু একটাই মাইনাস পয়েন্ট, সেটা হচ্ছে এদের যদি কেউ কোনো অসামাজিক কাজকর্ম করে, সেগুলো দিকে শুধু নজর দিতে হবে। আর পশ্চিমবঙ্গের শিল্প বা অন্যান্য জিনিসে খুব তাড়াতাড়ি কিন্তু ডেভেলপ করতে হবে, তাহলেই হয়তো এই পার্টিটা একটু লং টার্ম থাকতে পারবে। না হলে এদেরও কিন্তু ওই পশ্চিমবঙ্গের হিসাব মতো দেখা গেলে সব পার্টিরই প্রায়, বামপন্থী বাদে সব পার্টিরই আয়ু কিন্তু মিনিমাম স্ট্রং আয়ু যেটাকে বলা হয়, সেটা কিন্তু 10 বছর। অর্থাৎ একটা পার্টি আছে, সে কিন্তু 10 বছর থাকবে, যদি না তাদের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়। সেই 10 বছরের পরেই কিন্তু তাদের আসল মানুষ কিন্তু তাদেরকে বিচার করা শুরু করবে। তার মানে একটা জিনিস খুব পরিষ্কার, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু যে কোনো পার্টি যখন আসে বিধানসভায়, তাদের কিন্তু সময় দেয়, সেই সরকারকে কিন্তু কাজ করার সময় নেয়, সেই সরকারকে নতুনভাবে ভাবনা চিন্তা করার সুযোগ দেয়, নতুনভাবে কাজের সুযোগ দেয়। যখন তারা সেটা ফুলফিল করতে পারে না, তখনই কিন্তু মানুষ তাদেরকে চেঞ্জ করে দেয়। সুতরাং পশ্চিমবঙ্গে রাজনৈতিক দলের পরিবর্তন হয়, আবার নতুন রাজনৈতিক দলও উঠে আসে। এবং সব থেকে মজার ব্যাপার, যখন কোনো রাজনৈতিক দল উঠে আসে, সেই প্রত্যেকটা রাজনৈতিক দলের কিন্তু তখন ভিতটা খুব একটা স্ট্রং থাকে না। তারা সরকারে আসার পর তাদের ভিতটা স্ট্রং হয়। এটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির একটা নেচার বলা যেতে পারে। যে আপনি ভাবছেন যে এই দলটা খুব একটা স্ট্রং নয়, এরা বিধানসভায় আসতে পারবে না, এখন এরকম কিন্তু নয় ব্যাপারটা। আপনি দেখুন, যখন বামপন্থীরা যখন সরকারে এসেছিল, তখন কিন্তু তাদেরও অবস্থা খুব একটা ভালো ছিল না। যখন তৃণমূল গভর্নমেন্ট যখন সরকারে এসেছিল, তাদেরও অবস্থা খুব একটা ভালো ছিল না। আবার যখন বিজেপি গভর্নমেন্ট এসেছে, তাদেরও কিন্তু কর্মী সংখ্যা ততটা ছিল না। তো সুতরাং যে কখন কোন দল আসবে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে পশ্চিমবঙ্গের মানুষের উপর। মানুষ কি চাইছে, পশ্চিমবঙ্গের ভোটাররা কি চাইছে। তো এই ছিল আজকের মোটামুটি অ্যানালিসিস বা একটা ছোট্ট আলোচনা বলতে পারেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, তাহলে ভিডিওটা একটু লাইক করবেন আর অতি অবশ্যই শেয়ার করে দেবেন।